গল্পের শুরুতে আমরা ইউনচিকে দেখতে পাই যে ফোক গ্রুপের দিকে যাচ্ছিল। ঠিক তখনই তার সহকর্মীর ফোন আসে এবং সে রেগে বলতে থাকে যে জিনচেন একজন অনেক বড় ব্যবসায়ী, কিন্তু তারা একটা ইন্টার্নকে তার ইন্টারভিউয়ের কথা বলার জন্য পাঠিয়েছে। আসলে লোকজন ইচ্ছাকৃতভাবে ইউনচির জন্য সমস্যা তৈরি করার চেষ্টা করছে। ইউনচি তাকে বলল যে কোনো ব্যাপার না, সে সবকিছু সামলে নেবে। ফোন রাখার পর সে তার স্বামী ফু জিচেনকে কল করতে চাইল, কিন্তু ফোনে তার নম্বর ছিল না দেখে সে বেশ অবাক হয়ে গেল। এরপর সে ফোক গ্রুপে প্রবেশ করল এবং রিসেপশনে পৌঁছে যখন বলল যে সে জিনচেনের সাথে দেখা করতে চায়, তখন সেখানে দাঁড়িয়ে থাকা মেয়েটি তাকে জিজ্ঞেস করল যে তার কোনো অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে কিনা। কিন্তু যখন ইউনচি বলল যে সে কোনো অ্যাপয়েন্টমেন্ট নেয়নি, তখন রিসেপশনিস্ট দুঃখ প্রকাশ করে জানাল যে জিনচেন অনেক ব্যস্ত থাকেন, তাই অ্যাপয়েন্টমেন্ট ছাড়া দেখা করা সম্ভব নয়। এ কথা শুনে ইউনচি ঠিক আছে বলে সেখান থেকে ফিরে যেতে লাগল। কিন্তু তখনই সামনে থেকে আসা এক ব্যক্তির সাথে তার ধাক্কা লেগে গেল, যার ফলে ইউনচির হাতের সব ফাইল নিচে পড়ে গেল। ইউনচি দ্রুত দুঃখ প্রকাশ করে ফাইলগুলো কুড়িয়ে তাকে ফেরত দিল। কিন্তু জিনচেন অবাক হয়ে তাকে জিজ্ঞেস করল যে সে কি নিজের স্বামীকে ভুলে গেছে। ইউনচিও ভীষণ অবাক হয়ে তার দিকে তাকাল এবং জিজ্ঞেস করল যে সে কি জিনচেন। এরপর আমরা একটি ফ্ল্যাশব্যাকে চলে যাই, যখন বিয়ের আগে সে প্রথমবার জিনচেনের সাথে দেখা করতে গিয়েছিল। জিনচেন থ্রিপিস স্যুট পরে তার সামনে এসেছিল এবং জানিয়েছিল যে বিয়ের আগে সে কিছু কথা পরিষ্কার করে দিতে চায়। সে কেবল পরিবারের কারণেই এই চুক্তিভিত্তিক বিয়ে করছে। বিয়ের পর ইউনচি মিসেস ফু হওয়ার সমস্ত সুযোগ সুবিধা পাবে, তবে এই সম্পর্কের মধ্যে কোনো অনুভূতি বা আবেগীয় যোগাযোগ থাকবে না। ইউনচি তার কথা বুঝতে পেরেছিল এবং রাজিও হয়েছিল। ফ্ল্যাশব্যাক শেষ হলে দেখা যায় ইউনচি জিনচেনের সাথে তার গাড়িতে এসে বসেছে। সে জিনচেনকে জিজ্ঞেস করল যে সে কি সত্যিই তার স্বামী। জিনচেন তার কথা শুনে বেশ চমকে গেল। ইউনচি দুঃখ প্রকাশ করে জানাল যে শেষবার যখন তাদের দেখা হয়েছিল তখন জিনচেন থ্রিপিস স্যুট পরেছিল, তাই সে তাকে চিনতে পারেনি। জিনচেন বলল যে সে শুধু নিজের পোশাক বদলেছে, প্লাস্টিক সার্জারি করায়নি। ইউনচি লজ্জিত হয়ে বলল যে তার কিছুটা ফেস ব্লাইন্ডনেস, মানুষের মুখ মনে না রাখার সমস্যা আছে। জিনচেন যখন তাকে জিজ্ঞেস করল যে আসার আগে সে কল ক্যান করেনি এবং নিজে ক্যান সরাসরি চলে এসেছে, তখন ইউনচির কাছে কোনো উত্তর ছিল না। জিনচেন যখন তাকে জিজ্ঞেস করল সে কি জিনচেনের নম্বর ডিলিট করে দিয়েছে, তখন ইউনচির আরেকটি ফ্ল্যাশব্যাক মনে পড়ে গেল। একবার ফোন চেক করার সময় তার সামনে জিচেনের নম্বরটি এসেছিল, কিন্তু সে মনে করতে পারেনি যে এই ব্যক্তিটি কে হতে পারে, তাই সে নম্বরটি ডিলিট করে দিয়েছিল। সে জিনচেনের কাছে দুঃখ প্রকাশ করে সত্যিটা জানাল এবং বলল যে তার চাকরিটাই এমন যেখানে অনেক মানুষের সাথে যোগাযোগ রাখতে হয়, তাই বারবার ফোন পরিষ্কার করা জরুরি হয়ে পড়ে। যাদের সাথে তার বেশি যোগাযোগ বা কথা হয় না, সে তাদের নম্বর ডিলিট করে দেয়। তবে ভবিষ্যতে এমন আর হবে না। জিনচেন তার কথা বুঝতে পারল এবং তারপর তারা দুজনে বাড়ি চলে গেল। জিনচেন ইউনচিকে কিছু উপহার দিল এবং ইউনচি যখন অবাক হয়ে তার দিকে তাকাল, তখন সে জানাল যে বিয়ের পরপরই সে বিজনেস ট্রিপে চলে গিয়েছিল, আর এটি তার ক্ষতিপূরণ দেওয়ার নিজস্ব উপায়। ইউনচি ঠিক আছে বলে নিজের ঘরের দিকে যেতে লাগলে জিনচেন তাকে থামিয়ে বলল যে পরের বার থেকে তার কোনো কিছুর প্রয়োজন হলে সে যেন সরাসরি জিনচেনকে জানায়, তার সাথে এত ভদ্রতা দেখানোর প্রয়োজন নেই। ইউনচি তার কথা বুঝতে পারল এবং জিনচেন যখন ঘরে ঢুকল, তখন দেখল সেখানে ইউনচির অনেক জামাকাপড় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ইউনচি বলল যে জিনচেন ফিরে আসবে তা সে জানত না, তাই ঘর গোছানো হয়নি। জিনচেন বলল যে সে সেখানে বেশি থাকে না, তাই তার জন্য ইউনচির নিজের জীবনধারা পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। ইউনচি দ্রুত নিজের কাপড়গুলো তুলে সেখান থেকে চলে গেল। গোসল করার পর ইউনচি বেশ নার্ভাস হয়ে ভাবছিল যে আজ কি তাকে জিনচেনের সাথে একই ঘরে থাকতে হবে। তবে সে নিজেকে সামলে নিয়ে ভাবল যে তাদের তো অলরেডি বিয়ে হয়ে গেছে, তাই এত ভাবার কিছু নেই এবং সে ঘরে ফিরে এল। ইউনচি নিজের ফোন চেক করতেই তার মায়ের মেসেজ দেখতে পেল, যেখানে লেখা ছিল যে তারা জানতে পেরেছেন জিনচেন ফিরে এসেছে, তাই ইউনচির উচিত দ্রুত সম্পর্ক গড়ে তুলে সন্তান নেওয়ার পরিকল্পনা করা, যাতে মিসেস ফু হিসেবে তার অবস্থান আরও মজবুত হয়। ইউনচি দ্রুত ভয়েস মেসেজটি বন্ধ করে দিল। জিনচেন যখন বলল যে ফু পরিবারের মানুষজন সব খবর খুব দ্রুত পেয়ে যায়, তখন সে দুঃখ প্রকাশ করে বলল যে তার মা এমনিই মজা করছিলেন এবং তারপর তারা দুজনে ঘুমানোর জন্য শুয়ে পড়ল। জিনচেন যখন ইউনচির গায়ের কম্বল ঠিক করে দিচ্ছিল, তখন ইউনচি তাকে বলল যে বাবা মা দুজনেই সন্তান নেওয়ার কথা বলছেন, তাই তাদের এই বিষয়ে ভাবা উচিত। কিন্তু জিনচেন বলল যে তারা যদি সন্তান নেওয়ার পরিকল্পনা করতে চান তবে সেটা সম্পূর্ণ তাদের নিজেদের ব্যাপার। ইউনচি মা হতে চায় কি না তা সম্পূর্ণ তার নিজস্ব পছন্দ, পরিবারের লোকজন এর জন্য তাকে বাধ্য করতে পারে না। সে ইউনচিকে কথা দিল যে যতদিন না ইউনচি নিজে প্রস্তুত হচ্ছে, ততদিন সেও তাকে কোনো কিছুর জন্য জোরাজুরি করবে না। সকালে ইউনচি যখন ঘুম থেকে উঠল, তখন দেখল জিনচেন সোফায় বসে নিজের কাজ করছে। ইউনচি ফ্রেশ হওয়ার জন্য যেতে লাগলে জিনচেন তাকে জুতো এগিয়ে দিল এবং বলল যে আবহাওয়া পরিবর্তন হচ্ছে, তাই ঠান্ডা লেগে যাওয়ার হাত থেকে বাঁচতে তার জুতো পরে থাকা উচিত। তারপর তারা দুজনে সকালের নাস্তা করতে গেল। কথা প্রসঙ্গে ইউনচি জিনচেনকে বলল যে পরের বার যদি তাকে তাড়াতাড়ি অফিসে যেতে হয়, তবে ইউনচির জন্য অপেক্ষা করার দরকার নেই, সে একাই অফিসে চলে যেতে পারে। জিনচেন বলল যে নিজের স্ত্রীর সাথে সকালের নাস্তা করার চেয়ে গুরুত্বপূর্ণ আর কোনো কাজ হতে পারে না। সে যখন ইউনচিকে বলল যে সে ড্রাইভারের সাথে তাকে অফিসে পাঠিয়ে দেবে, তখন ইউনচি দ্রুত মানা করে বলল যে সে বাসেই চলে যাবে।
কিন্তু জিংচেন তাকে মনে করিয়ে দিল যে এখন সে ফু পরিবারের পুত্রবধূ এবং তাকে একজন ধনী নারীর মতো আচরণ করা উচিত। জিনচেন ইউনচিকে নিজের নম্বর সেভ করতে বলল এবং বলল যে এবার জেন তার নামে নয় বরং হাজব্যান্ড নামে সেভ করে, যাতে ভুল করে আবার ডিলিট না হয়ে যায়। ইউনচি ঠিক আছে বলে নম্বর সেভ করে নিল। জিনচেন বলল যে পরের বার তার যা কিছুর প্রয়োজন হবে সে জেন সরাসরি জিনচেনকে কল করে এবং এরপর সে অফিসের উদ্দেশ্যে রওনা দিল। গাড়িতে বসার পর অ্যাসিস্ট্যান্ট জিনচেনকে ইউনচির তথ্য দিয়ে জানাল যে ইউনচি তাকে শুধু এই কারণেই বিয়ে করেছিল কারণ তার পালক বাবার চিকিৎসার প্রয়োজন ছিল, যিনি একটি নির্মাণাধীন এলাকায় কাজ করার সময় দুর্ঘটনার শিকার হয়েছিলেন। জিনচেন সব শুনে তার আজকের সমস্ত মিটিং বাতিল করতে বলল যাতে ইউনচির সাথে ইন্টারভিউয়ের ব্যবস্থা করা যায়। অ্যাসিস্ট্যান্ট রাজি হল। জিনচেন আয়নায় নিজেকে দেখতে দেখতে তার পোশাকের ব্যাপারে জিজ্ঞেস করলে অ্যাসিস্ট্যান্ট বলল যে গতকাল সে যে সাধারণ পোশাকটি পরেছিল তাতে তাকে বেশ তরুণ লাগছিল। এ কথা শুনেই জিনচেন জিজ্ঞেস করল সে কি বুড়ো হয়ে গেছে। অ্যাসিস্ট্যান্ট দ্রুত সামলে নিয়ে বলল যে তা নয়, তবে গতকালের পোশাকের কারণে অনেকেই তাকে চিনতে পারেনি। জিনচেনের মনে পড়ে গেল যে তার নিজের স্ত্রীও তাকে চিনতে পারেনি এবং সে অ্যাসিস্ট্যান্টকে বলল যে সে খুব ভালো কাজ করছে, তাই তার প্রমোশন হওয়া দরকার। অ্যাসিস্ট্যান্ট খুশি হয়ে গেল, কিন্তু জিনচেন যখন বলল যে আফ্রিকা ব্রাঞ্চে একজন জেনারেল ম্যানেজার প্রয়োজন এবং সে তাকে সেখানে পাঠাতে চায়, তা শুনেই অ্যাসিস্ট্যান্ট ভয় পেয়ে গেল। সে ক্ষমা চেয়ে দ্রুত বলল যে সে এখনই তার জন্য একটি ভালো পোশাকের ব্যবস্থা করে দিচ্ছে। ইউনচি তখন তার অফিসে ছিল এবং তার সহকর্মী শিয়াও জানাল যে আজ তাদের বস খুব রেগে আছেন। বসের ধারণা তাদের টিম মোটেও ভালো কাজ করছে না। কিছুক্ষণের মধ্যে হয়তো ইউনচিরও অপমান হতে পারে। শিয়াও যখন জিনচেনের ইন্টারভিউয়ের ব্যাপারে জানতে চাইল, তখন ইউনচি বলল যে চিন্তার কিছু নেই, সে সব ব্যবস্থা করে নিয়েছে। কিছুক্ষণ পর সেখানে ম্যানেজার এসে ইউনচির কাছে ইন্টারভিউয়ের ব্যাপারে জানতে চাইল। ইউনচি যখন বলল যে সে ইন্টারভিউয়ের ব্যবস্থা করে ফেলেছে, তখন ম্যানেজার তা বিশ্বাস করতে পারল না, কারণ জিনচেন একটি বড় কোম্পানির ইন্টারভিউও বাতিল করে দিয়েছিল, তাহলে সে তাদের এই স্থানীয় কোম্পানির ইন্টারভিউ কেন মেনে নেবে। ম্যানেজার রেগে গিয়ে বলল যে একজন ইন্টার্ন হয়ে সে কিভাবে মিথ্যা বলতে পারে। ঠিক তখনই জিনচেনের অ্যাসিস্ট্যান্ট সেখানে এসে পৌঁছাল এবং ইউনচিকে জানাল যে তারা ইন্টারভিউয়ের ব্যবস্থা করে দিয়েছে। এটি শুনে ম্যানেজার অত্যন্ত খুশি হয়ে তাকে নিজের সাথে আসার জন্য বলল। কিন্তু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে সতর্ক করে বলল যে জিনচেন জানিয়েছে যদি আবার এমন আচরণ করা হয় তবে সে তাদের সাথে সমস্ত চুক্তি বাতিল করে দেবে। এরপর ইউনচি শিয়াওয়ের সাথে ইন্টারভিউ নেওয়ার জন্য চলে গেল। সে শিয়াওয়ের কাছে পরামর্শ চাইল যে ইন্টারভিউয়ের সময় তার কোনো বিষয়ে খেয়াল রাখা উচিত। শিয়াও বলল যে আগে সে নিজেও জিনচেনের ইন্টারভিউ নিতে গিয়ে ব্যর্থ হয়েছিল, কিন্তু ইউনচি যেহেতু তা করে দেখিয়েছে তাই এখন তার দেওয়ার মতো কোনো টিপস নেই। তখনই তাদের সামনে জিনচেন চলে এল এবং অ্যাসিস্ট্যান্ট সবার সামনে তাদের পরিচয় করিয়ে দিল। তারপর তারা দুজনে ইন্টারভিউয়ের জন্য চলে গেল। শিয়াও ইউনচিকে বলল যে তার বেশি প্রশ্ন করা উচিত এবং এরপর ইন্টারভিউ শুরু হল। ইউনচি জিনচেনকে অনেক প্রশ্ন করল এবং এক পর্যায়ে জিজ্ঞেস করল সে বিবাহিত কিনা। জিনচেন জানাল যে হ্যাঁ, সে বিবাহিত। এরপর সে ইউনচিকে জিজ্ঞেস করল যে ইউনচি বিবাহিত কিনা। ইউনচি হ্যাঁ বলতেই জিনচেন প্রশ্ন করল যে তাহলে সে বিয়ের আংটি পরেনি কেন। তার স্বামী কি তাকে আংটি কিনে দেয়নি নাকি সে তার স্বামীকে ভালোবাসে না। এ কথা শুনে ইউনচি বেশ বিভ্রান্ত হয়ে পড়ল এবং দ্রুত বুঝিয়ে বলল যে তার কাজের ধরনটাই এমন যেখানে বিয়ের আংটি পরে থাকা সুবিধাজনক নয়। ইন্টারভিউ শেষ হয়, কিন্তু অ্যাসিস্ট্যান্ট যখন চলে যেতে লাগল, জিনচেন তাকে থামিয়ে বলল যে সে নিজেই যাবে। অ্যাসিস্ট্যান্ট জেন স্টেশন ম্যানেজারকে ফোন করে এই ব্যাপারে জানিয়ে দেয়। এরপর জিনচেন ইউনচিকে নেওয়ার জন্য রওনা হল। ইউনচি নিজের অফিস থেকে বাইরে এল এবং জিনচেন তার সামনে গাড়ি এনে থামাল। ইউনচি দ্রুত গাড়িতে বসে পড়ল এবং জিনচেনকে জিজ্ঞেস করল যে সে সেখানে কি করতে এসেছে। জিনচেন বলল সে তো আগেই জানিয়েছিল যে তাকে নিতে আসবে। কিন্তু ইউনচি তাকে বলল যে এই গাড়িটি অনেক বেশি হাই প্রোফাইল, তাই পরের বার যখনই সে আসবে তখন গাড়িটি জেন একটু পেছনে থামায় যাতে কেউ কিছু বুঝতে না পারে। জিনচেন ঠিক আছে বলল এবং ইউনচিকে একটি আংটি দিল, সেই সাথে দুঃখ প্রকাশ করে জানাল যে শেষবার সে যে সোনার আংটিটি দিয়েছিল তা নিশ্চয়ই ইউনচির ফ্যাশন অনুযায়ী পছন্দ হয়নি, এটা তার ভুল ছিল। ইউনচি তাকে ধন্যবাদ জানালে জিনচেন মনে করিয়ে দিল যে তার বাবা মায়ের সামনে ইউনচিকে অবশ্যই তাকে স্বামী বলে ডাকতে হবে এবং এরপর সে ইউনচির আঙুলে আংটিটি পরিয়ে দিল। তারা দুজনে যখন পুরনো বাড়িতে পৌঁছাল তখন মিসেস ফু দ্রুত তাদের কাছে চলে এলেন। তিনি জিনচেনকে একপাশে সরিয়ে দিয়ে ইউনচির সাথে কথা বলতে লাগলেন। তিনি খুব খুশি হয়ে জিনচেনকে বলতে লাগলেন যে ইউনচি এত মিষ্টি মেয়ে, এটা জিনচেনের ভাগ্য যে ইউনচির মতো মেয়ের সাথে তার বিয়ে হয়েছে। তিনি জিনচেনের উপর রাগ দেখালেন যে সে সবসময় এমন গম্ভীর হয়ে থাকে এবং ভীষণ ওল্ড ফ্যাশন। এ কথা শুনে ইউনচি হাসতে লাগল। জিনচেন তার দিকে তাকালে সে দ্রুত দুঃখিত বলে চুপ হয়ে গেল। জিনচেন মিসেস ফুকে বলল যে তার ভয় হয় যদি সে বেশি তরুণদের মতো পোশাক পরে তবে তার নিজের স্ত্রীও তাকে চিনতে পারবে না। তারপর তারা তিনজন ভেতরে চলে এল। মিস্টার ফু ইউনচির সাথে দেখা করে বেশ খুশি হলেন। ইউনচি তাদের উপহার দিলে তারা অত্যন্ত আনন্দিত হলেন এবং বলতে লাগলেন যে আজ পর্যন্ত তাদের নিজেদের ছেলেও তাদের কোনো উপহার দেয়নি, ইউনচি আসলেই অনেক বুঝদার। জিনচেন তাদের কথা শুনে বলল যে তাদের তো কোনো কিছুর অভাব নেই। যদি কিছু প্রয়োজন হয় তবে তারা হাউসকিপারকে বলতে পারেন।
মিস্টার ও মিসেস ফু রেগে তার দিকে তাকালে ইউনচি জিংচেনকে বুঝিয়ে বলল যে তাদের কোনো কিছুর অভাব নেই ঠিকই, কিন্তু উপহার দেওয়ার মধ্যে অনুভূতি জড়িয়ে থাকে। জিংচেন তার কথা বুঝতে পারল এবং বলল যে আগামীকাল সে আবার তাদের জন্য উপহার নিয়ে আসবে। এরপর সবাই রাতের খাবার খেতে গেল। খাবার খাওয়ার সময় মিসেস ফু তাদের দুজনকে জিজ্ঞেস করলেন যে তারা সন্তান নেওয়ার পরিকল্পনা কবে করছেন। জিংচেন যখন তাদের জানাল যে তারা এখনও এই বিষয়ে কিছু ভাবেনি এবং এটা সম্পূর্ণ তাদের নিজেদের সিদ্ধান্ত, তখন মিস্টার ফু তাকে বললেন যে জিংচেন যখন তাদের নাতি দেবে তখনই তিনি তাকে ফোক গ্রুপ দেবেন। এ কথা শুনে জিংচেনের রাগ হয়ে গেল এবং সে বলল যে এটি তার যোগ্যতার উপর নির্ভর করে। জীবন পরিকল্পনা করা আর ব্যবসা সামলানো দুটি আলাদা বিষয়। জিংচেন যদি ভালোভাবে কাজ না করে তবে তারা তাকে বদলে অন্য কাউকে নিতে পারেন। এটি শুনে মিস্টার ফু রেগে গেলেন। ইউনচি দ্রুত জিংচেনকে চুপ করিয়ে দিল এবং মিস্টার ফুকে বলল যে তার রাগ করার কোনো প্রয়োজন নেই, সে ইতিমধ্যে জিংচেনের সাথে এই বিষয়ে আলোচনা করেছে। জিংচেন আসলে সবার সামনে এই নিয়ে কথা বলতে চাইছে না, কারণ বড়দের সামনে কথা বলতে তার লজ্জা লাগছে। ইউনচির কথা শুনে মিস্টার ও মিসেস ফু শান্ত হলেন। বাড়ি ফেরার পথে জিংচেন ইউনচিকে প্রশ্ন করল সে কেন মিস্টার ও মিসেস ফুয়ের কথা মেনে নিল। ইউনচি বলল সে চায়নি যে জিংচেনের সাথে তার বাবা মায়ের ঝগড়া হোক। ইউনচির কথা শুনে জিংচেনের রাগ হল এবং সে বলল যে এটি ইউনচির নিজের সিদ্ধান্ত হওয়া উচিত ছিল, তাই সে চাইলে সরাসরি মানা করে দিতে পারত। ইউনচি বলল সে যখন এই বিয়েতে রাজি হয়েছিল তখনই সে সবকিছুর জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়ে নিয়েছিল। জিংচেন বুঝতে পারল যে সে আর বিতর্ক করতে পারবে না, তাই চুপ হয়ে গেল। ইউনচির ফোনে তার বন্ধু ওয়ানওয়ানের মেসেজ আসতে লাগল। ওয়ানওয়ান জানাল যে সে আজই ইউনচি ও জিংচেনের ইন্টারভিউ দেখেছে। সেখানে নিজের স্বামীকে মিস্টার ফু বলে সম্বোধন করে প্রশ্ন করার সময় ইউনচির কেমন লাগছিল তা জানতে চেয়ে সে তাদের সম্পর্কের বিষয়ে প্রশ্ন করতে লাগল এবং ইউনচিকে কল করে বসল। ইউনচি নিচু গলায় তাকে বোঝাতে চাইল যে সে এখন কথা বলতে পারবে না, কিন্তু ওয়ানওয়ান তার কথা পাত্তা না দিয়ে জিংচেনের ব্যাপারে প্রশ্ন করতে থাকল। তবে যখন ওয়ানওয়ান জিংচেনের গলার আওয়াজ শুনতে পেল এবং বুঝতে পারল যে ইউনচি এখন জিংচেনের সাথেই আছে, তখন সে দ্রুত ফোন কেটে দিল। জিংচেন ইউনচিকে জিজ্ঞেস করল সে কি তার বন্ধু ছিল কিনা। ইউনচি জানাল যে হ্যাঁ, সে তার ছোটবেলার বন্ধু এবং একজন ডাক্তার, তাই চিন্তাভাবনা না করে এভাবেই কথা বলে, তবে মেয়েটি মনে কোনো হিংসা রাখে না। এরপর জিংচেন বলল যে তার মনে পড়েছে যে এটি চুক্তিভিত্তিক বিয়ে হলেও তাদের বৈবাহিক দায়িত্বগুলো পালন করা উচিত। ইউনচি বলল জিংচেন যদি তেমনটা চায় তবে তার কোনো সমস্যা নেই। এটি শুনে জিংচেনের রাগ হয়ে গেল যে ইউনচির নিজের কোনো পছন্দই নেই এবং সে ইউনচিকে বলল যে যতক্ষণ না তাদের মধ্যে আবেগীয় ভিত্তি তৈরি হচ্ছে ততক্ষণ তারা এই বিষয়ে কোনো কথা বলবে না। ইউনচির যদি জিংচেনকে পছন্দ না হয় এবং সে যদি আফসোস করে ডিভোর্স নিতে চায় তবে জিংচেন তার জন্য প্রস্তুত। ইউনচি এই কথাতেও হ্যাঁ বললে জিংচেন আরও বেশি রেগে গেল। অফিসের কাজ শেষ হওয়ার পর ইউনচি যখন বাড়ি যাওয়ার জন্য বের হচ্ছিল তখন তার সহকর্মী জিজ্ঞেস করল সে কি তার সাথে যাবে কি না, কিন্তু ইউনচি বলল সে ট্যাক্সি নিয়ে নেবে। তবে সে বাইরে আসতেই দেখল খুব জোরে বৃষ্টি হচ্ছে, যার কারণে সে কোনো ট্যাক্সি পাচ্ছিল না। তাই সে সাবওয়ের দিকে যেতে লাগল, কিন্তু সামনে থেকে আসা একটি গাড়ির সাথে তার ধাক্কা লাগতে গিয়ে পা মচকে যাওয়ার কারণে সে নিচে পড়ে গেল। সেই গাড়ি থেকে ওয়াং বাইরে এল এবং দ্রুত ইউনচির দিকে ছুটে গিয়ে জিজ্ঞেস করল সে ঠিক আছে কিনা। ইউনচি যখন নিজের সামনে ওয়াংকে দেখল তখন সেও বেশ অবাক হল। অন্য একটি গাড়ির ড্রাইভার এসে ওয়াংয়ের উপর রাগ দেখাতে লাগল যে তার কারণে এখনই দুর্ঘটনা ঘটে যেত। ওয়াং, যে ইতিমধ্যে ইউনচির জন্য চিন্তিত ছিল, ড্রাইভারের কথা শুনে সেও রেগে গেল এবং বলল তার যত ক্ষতি হয়েছে এবং তার যে মানসিক কষ্ট হয়েছে তার জন্য সে নিজের সেক্রেটারিকে বলে 10 গুণ বেশি টাকা পরিশোধ করে দেবে। এখন কি সব ঠিক আছে? ড্রাইভার খুশি হয়ে ঠিক আছে বলে দ্রুত সেখান থেকে চলে গেল। ওয়াং ইউনচিকে বলল যে তার হাসপাতালে যাওয়া দরকার এবং দ্রুত একটি ট্যাক্সি থামিয়ে তাকে নিজের সাথে নিয়ে যেতে লাগল। জিংচেনও বাড়ি ফিরছিল। অ্যাসিস্ট্যান্ট যখন জিজ্ঞেস করল সে কেন হঠাৎ এত তাড়াতাড়ি বাড়ি ফেরার কথা ভাবল, তখন জিংচেন বলল ইউনচি বাড়িতে একা আছে এবং খুব জোরে বৃষ্টি হচ্ছে, তার ভয় হচ্ছে ইউনচি একা ভয় পেয়ে যেতে পারে, তাই সে ফিরে যাচ্ছে। তখনই অ্যাসিস্ট্যান্টের নজর ইউনচির উপর পড়ল এবং সে জিংচেনকে বলল তার মনে হচ্ছে ওই মেয়েটি ইউনচি, কিন্তু ইউনচি তো বলেছিল সে বাড়ি পৌঁছে গেছে। জিংচেন এটি শুনে আবার ইউনচিকে মেসেজ করে নিশ্চিত হতে চাইল। তখন ইউনচি সত্যিটা জানিয়ে দিল যে সে এখনও বাড়ি পৌঁছায়নি, খুব বৃষ্টি হওয়ার কারণে সে ট্যাক্সি পায়নি এবং সাবওয়ের দিকে যাচ্ছিল, যার ফলে তার একটি ছোট দুর্ঘটনা ঘটে গেছে এবং এখন তারা হাসপাতালের দিকে যাচ্ছে। সেই সাথে সে জিংচেনের কাছে মিথ্যা বলার জন্য দুঃখ প্রকাশ করে জানাল যে সে তাকে চিন্তায় ফেলতে চায়নি বলেই মিথ্যা বলেছিল। জিংচেন এটি শোনামাত্রই অ্যাসিস্ট্যান্টকে বলল সামনে ট্যাক্সিটিকে অনুসরণ করতে। ওয়াং ইউনচিকে হাসপাতালে নিয়ে এল এবং হুইল চেয়ারে বসতে তাকে সাহায্য করতে লাগল, কিন্তু ইউনচি বলল সে নিজেই সামলে নেবে। তারপর ওয়াং তাকে একটি ঘরে নিয়ে গেল যেখানে নার্স ইউনচির পায়ে ব্যান্ডেজ করে দিচ্ছিল। ডাক্তার জানালেন যে খুব গভীর আঘাত নয়, এটি একটি সাধারণ ফ্র্যাকচার যা কিছুদিন বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। এই বলে ডাক্তার চলে গেলেন এবং ওয়াং ইউনচিকে বলল তার নিশ্চয়ই ক্ষুধা লেগেছে, এই বলে সে তার জন্য খাবার আনতে চলে গেল। ইউনচি তাকে ধন্যবাদ জানাল এবং বলল সে পরে এই উপকারের ক্ষতিপূরণ করে দেবে। ওয়াং যেতেই সেখানে জিংচেন চলে এল এবং ইউনচিকে দেখে সে খুব চিন্তিত হয়ে পড়ল। শিয়াও যখন জিংচেনের ব্যাপারে জিজ্ঞেস করল তখন ইউনচি তাকে জানাল যে সে তার স্বামী।
শিয়াও কিছুটা বিভ্রান্ত হয়ে গেল যে তাহলে আগের ছেলেটি কে ছিল এবং সে চুপচাপ সেখান থেকে চলে গেল। জিনচেন ইউনচির কাছে গিয়ে জিজ্ঞেস করল সে কোন ছেলের কথা বলছিল। ইউনচি জানাল যে গাড়ির সাথে তার দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল সেটি তার কলেজের সহপাঠী ছিল এবং সেই তাকে এখানে আসতে সাহায্য করেছে ও এখন খাবার আনতে গেছে। তখনই অ্যাসিস্ট্যান্টও খাবার নিয়ে সেখানে চলে এল এবং জিনচেন ইউনচিকে বলল সে তার পছন্দের খাবার নিয়ে এসেছে। জিনচেন যখন ইউনচিকে খাবার খাওয়াচ্ছিল ততক্ষণে ওয়াংও ফিরে এল। জিনচেনকে সেখানে দেখে ওয়াং বেশ অবাক হল এবং ইউনচি যখন তাকে জানাল যে জিনচেন তার স্বামী তখন ওয়াং শান্ত হয়ে গেল। জিনচেন ওয়াংয়ের সাথে করমর্দন করল এবং বলল ইউনচি তাকে জানিয়েছে যে ওয়াংয়ের কারণে ইউনচি দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছে। তারপর সে অ্যাসিস্ট্যান্টকে সেখান থেকে পাঠিয়ে দিল যাতে যে কোনো ক্ষতিপূরণের বিষয়ে সে ওয়াংয়ের সাথে আলোচনা করে নেয় এবং বলল পরের বার এত ছোট বিষয়ের জন্য তার স্ত্রীকে বিরক্ত করার প্রয়োজন নেই। তারপর জিনচেন ইউনচিকে খাবার খাওয়াতে লাগলে ইউনচি বলল যে তার শুধু পায়ে আঘাত লেগেছে, হাত একদম ঠিক আছে। জিনচেন বলল সে ইউনচির স্বামী এবং এটিও তার দায়িত্ব, এই বলে সে তাকে নিজের হাতে খাবার খাওয়াতে লাগল। ইউনচি বাড়ি যেতে চাইলে জিনচেন বলল সে বেশ ভালোই জখম হয়েছে, তাই তার আরও কিছুদিন হাসপাতালে থাকা উচিত। কিন্তু ইউনচি জানাল যে ডাক্তার বলেছেন সে যদি বাড়িতে গিয়ে কিছু সময় বিশ্রাম নেয় তবে ঠিক হয়ে যাবে। জিনচেন তাকে কোলে তুলে সেখান থেকে নিয়ে গেল। বাড়ি ফেরার পথে জিনচেন ইউনচির কাছে মিথ্যা বলার জন্য দুঃখ প্রকাশ করল এবং বাহানা তৈরি করে বলল যে তার অফিসে এয়ার কন্ডিশনার ঠিকমতো কাজ করছিল না, তাই সে তাড়াতাড়ি ফিরে আসছিল, কিন্তু রাস্তায় সে ইউনচিকে দেখতে পায় এবং তার পিছু নিতে শুরু করে। ইউনচি বলল আসলে দুঃখ প্রকাশ তার করা উচিত কারণ প্রথমে সেই মিথ্যা বলেছিল। জিনচেন ড্রাইভারের ব্যাপারে জিজ্ঞেস করল যে সে কেন ইউনচিকে নিতে আসেনি, তার মনে হচ্ছিল ইউনচিকে সহজেই সবাই ঠকাতে পারে। কিন্তু ইউনচি দ্রুত বুঝিয়ে বলল যে ড্রাইভারের ছেলের আঘাত লেগেছিল, তাই সে জরুরি ভিত্তিতে ছুটি নিয়ে চলে গিয়েছিল এবং জানাতে ভুলে গিয়েছিল। জিনচেন বলল তাহলে সে তার জন্য একজন ব্যক্তিগত ড্রাইভারের ব্যবস্থা করে দেবে যাতে ভবিষ্যতে এই সমস্যা না হয়। ইউনচি তাকে ধন্যবাদ জানাল এবং জিনচেনকে বলল ভবিষ্যতে সে যখনই চাইবে বাড়িতে আসতে পারে। তারা বাড়ি পৌঁছালে ফুমা ইউনচিকে আহত দেখে খুব চিন্তিত হয়ে পড়লেন। ইউনচি জানাল যে এটি খুব বেশি গুরুতর আঘাত নয়। তখনই তার পোষা কুকুরটি দৌড়ে সেখানে চলে এল। ইউনচি জিনচেনের কাছে ক্ষমা চেয়ে বলল সে জানত না যে আজ জিনচেন বাড়ি আসবে, তাই সে কুকুরটিকে সেখান থেকে সরাতে ভুলে গেছে। জিনচেন বলল কোনো ব্যাপার না, কুকুরটিও ইউনচির মতোই কিউট এবং সে কুকুরটিকে আদর করতে লাগল। এর পরপরই তার হাঁচি শুরু হয়ে গেল। ইউনচির মনে পড়ে গেল ফুমা তাকে বলেছিলেন জিনচেনের কুকুরে অ্যালার্জি আছে, তাই সে চিন্তিত হয়ে পড়ল। কিন্তু জিনচেন বলল এটি এত গুরুতর অ্যালার্জি নয়। জিনচেন নিজের ঘরে এলে ইউনচি তার অ্যালার্জির অবস্থা দেখে জিজ্ঞেস করল তাদের কি হাসপাতালে যাওয়া উচিত কিনা। কিন্তু জিনচেন বলল ওষুধ লাগানোর পর সে ঠিক হয়ে যাবে এবং ইউনচি তাকে ওষুধ লাগিয়ে দিতে সাহায্য করতে লাগল। এরপর ইউনচি কারোর একটা মেসেজ পেল এবং জিনচেনের মনে হল সে হয়তো এখনও অফিসের কাজ করছে। কিন্তু ইউনচি তাকে জানাল যে এটি কোনো কাজের মেসেজ নয়, বরং তার সেই বন্ধুর মেসেজ যে তাকে সাহায্য করেছিল। সে ওয়াংকে ব্লক করে দিল এবং জিনচেনকে বুঝিয়ে বলল যে ওয়াং হাই স্কুলে তার সহপাঠী ছিল। জিনচেন যখন জিজ্ঞেস করল সে কেন এই সব কিছু তাকে বুঝিয়ে বলছে, তখন ইউনচি জানাল যে সেই সময়ে ওয়াং তাকে পছন্দ করত এবং তার মন জয়ের চেষ্টা করেছিল। কিন্তু ইউনচি তখন মানা করে দিয়েছিল কারণ তার ভয় ছিল যে এতে তার পড়াশোনার ক্ষতি হবে। এখন ওয়াং নিজেই যেচে ইউনচির সাথে যোগাযোগ করেছে, তাই ইউনচির মনে হচ্ছে তার অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে এবং সে চায় না যে তার ও জিনচেনের মধ্যে কোনো রকম ভুল বোঝাবুঝি তৈরি হোক। জিনচেন ও ইউনচিকে বলল যে আজ সে সত্যিই খুব রেগেছিল যে ইউনচি তাকে প্রথমে সত্যিটা কেন বলেনি। সে আসলে ভয় পেয়ে গিয়েছিল যে যদি ইউনচির বড় কোনো ক্ষতি হয়ে যেত তবে সে এই বিষয়ে সবার শেষে জানতে পারত। ইউনচি তার কাছে দুঃখ প্রকাশ করল। জিনচেন জিজ্ঞেস করল সে কি সত্যিই তার সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না এবং ডিভোর্স নিয়ে বেশি খুশি হবে কিনা। ইউনচি দ্রুত বলে উঠল যে তার কথার উদ্দেশ্য এমন ছিল না এবং সে কথা দিল যে পরের বার থেকে এমন আর হবে না। জিনচেন তাকে চুমু খেতে গেল কিন্তু তার মনে পড়ে গেল যে সে নিজেই বলেছিল যতক্ষণ না তাদের মধ্যে আবেগীয় ভিত্তি তৈরি হচ্ছে ততক্ষণ তারা এই বিষয়ে কোনো পদক্ষেপ নেবে না। সে ইউনচির কাছে দুঃখ প্রকাশ করল কিন্তু ইউনচি বলল তার কোনো সমস্যা নেই। জিনচেন বলল এখন ইউনচি আহত এবং সে নিজেও অপেক্ষা করতে চায় যাতে ইউনচি পুরোপুরি প্রস্তুত হতে পারে। সে চায় না ইউনচি এমন কিছু করুক যার জন্য পরে তাকে আফসোস করতে হয়। জিনচেন ইউনচিকে বলল আজ সে যেন এখানেই ঘুমিয়ে পড়ে এবং জিনচেন অন্য ঘরে ঘুমাবে কারণ তার ভয় ছিল যে ঘুমের ঘোরে সে হয়তো ইউনচির পায়ে আঘাত করে ফেলতে পারে। পরদিন ওয়াং মা ইউনচিকে একটি ফাইল এনে দিলেন এবং জানালেন যে ওটাতে জিনচেনের সব তথ্য রয়েছে। জিনচেন বলেছে যে এতে করে সে জিনচেনকে আরও ভালোভাবে বুঝতে পারবে। তিনি তাকে একটি বাক্স দিলেন যা জিনচেনের পক্ষ থেকে উপহার ছিল। পরের দৃশ্যে ইউনচিকে রান্নাঘরে কাজ করতে দেখা যায়। ওয়াংমা তার কাছে এলে ইউনচি জানাল যে সে ঘরে বসে বোর হচ্ছিল, তাই কিছু কুকিজ বানানোর কথা ভাবল। ওয়াংমা তার এই প্রচেষ্টার প্রশংসা করলেন। কিন্তু ইউনচি বলল যে কুকিজগুলো খুব একটা ভালো আকৃতির হয়নি। প্রথমে সে জিনচেনের জন্য পাঠাতে চেয়েছিল কিন্তু এখন আর পাঠাবে না। তখন ওয়াংমা বললেন যে কুকিজের আকারের চেয়ে তার ভেতরের অনুভূতিটা বেশি গুরুত্বপূর্ণ। এরপর তিনি বাক্সটি নিয়ে জিনচেনের অফিসে চলে গেলেন এবং জিনচেনকে সবকিছু খুলে বললেন।
জিনচেন বলল যে ওয়াংমা যেন বাড়ি ফিরে ইউনচিকে জানান যে কুকিজগুলো তার খুব পছন্দ হয়েছে। ওয়াংমা চলে যাওয়ার পর জিনচেন ব্ল্যাক কফি অর্ডার করল এবং সেই কুকিজগুলো খেতে লাগল। ওদিকে অফিসের বাইরে গিয়ে ওয়াংমা অন্য কর্মচারীদের সাথে গল্প করতে লাগলেন যে এই কুকিজ নিশ্চয়ই আমাদের বস লেডির পক্ষ থেকে এসেছে। এর পরিপ্রেক্ষিতে জিনচেন মিসেস ফুয়ের সাথে দেখা করতে গেল। মিসেস ফু যখন ইউনচির কথা জিজ্ঞেস করলেন তখন জিনচেন জানাল যে ইউনচির পায়ে চোট লেগেছে। মিসেস ফু রেগে গিয়ে বললেন যে জিনচেনের অফিসে এত বড় বড় পদ রয়েছে, সে কেন ইউনচির জন্য সেখানে একটা চাকরির ব্যবস্থা করে দেয় না যাতে ইউনচিকে কোনো সমস্যায় না পড়তে হয়। কিন্তু জিনচেন জানাল যে ইউনচি তাদের সম্পর্কটা সবার সামনে প্রকাশ করতে চায় না এবং নিজের যোগ্যতায় কিছু করতে চায়। তখন মিসেস ফু তাকে বোঝালেন যে যদি মাছেদের খাবার দেওয়া হয় তবে তারা এক জায়গায় জড়ো হয়, কিন্তু খাবার দেওয়া বন্ধ করে দিলে তারা চলে যায়। মেয়েদের অনুভূতিও ঠিক তেমনি হয়। জিনচেন যদি ইউনচির যত্ন না নেয় তবে সে ইউনচির অনুভূতি কিভাবে বুঝবে? তখনই তাদের নজর একটি বাক্সের উপর পড়ল, যাতে সেই কুকিজগুলো ছিল। মিসেস ফু বললেন যে এগুলোর আকৃতি একদমই ঠিক নেই, কে জানে কোনো দোকান থেকে কিনে আনা হয়েছে, এবং তিনি কাজের মেয়েটিকে ওগুলো ফেলে দিতে বললেন। কিন্তু যখন জিনচেন জানাল যে ওগুলো ইউনচি নিজে বানিয়েছে, তখন মিসেস ফু দ্রুত সুর বদলে কুকিজগুলোর প্রশংসা করতে লাগলেন এবং বললেন এগুলো তো অনেক সুন্দর হয়েছে। জিনচেন তার মায়ের এই দ্বিমুখী আচরণ দেখে হাসতে লাগল। মিসেস ফু আবারও সন্তান নেওয়ার বিষয়ে কথা বলতে চাইলে জিনচেন বাহানা বানিয়ে সেখান থেকে চলে গেল। ইউনচি বাড়িতে বসে একটি আর্টিকেল পড়ছিল, ঠিক তখনই তার জন্মদাত্রী মা মিসেস ওয়ানের ফোন এল। তিনি জানালেন যে ইউনচির বাবা জিনচেনের সাথে ব্যবসার বিষয়ে কিছু কথা বলতে চান, তাই সে জিনচেনকে নিয়ে তাদের বাড়িতে রাতের খাবারের জন্য আসে। ইউনচি বলল সে জিনচেনের সাথে এই বিষয়ে কথা বলবে এবং সেই সাথে সে তার পায়ের আঘাতের কথা জানাতে চাইল। ঠিক তখনই মিসেস ওয়ানের পালিত কন্যা শিংশিং সেখানে চলে এল এবং জানাল যে তার হাতে চোট লেগেছে। এটি শুনে মিসেস ওয়ান শিংশিংয়ের জন্য ভীষণ চিন্তিত হয়ে পড়লেন এবং ইউনচির কথা বিন্দুমাত্র শুনলেন না। জিনচেন সেখানে এলে ইউনচি তাকে জিজ্ঞেস করল আজ তার এত দেরি কেন হল। জিনচেন জানাল সে মিসেস ফুয়ের সাথে দেখা করতে গিয়েছিল এবং সে ইউনচির আঘাতের কথা জিজ্ঞেস করলে ইউনচি বলল ডাক্তার বলেছেন এখন আগের চেয়ে ভালো এবং সে তার পা নাড়াতেও পারছে। জিনচেন তাকে অপেক্ষা করতে বলে সেখান থেকে চলে গেল এবং কিছুক্ষণ পর একটি পাত্রে গরম জল নিয়ে এল। সে ইউনচির পায়ে ম্যাসাজ করে দিতে লাগল। ইউনচি এখন নিজের ঘরে ছিল এবং সে যখন এই বিষয়ে ওয়ানওয়ানকে জানাল তখন ওয়ানওয়ানের বিশ্বাসই হচ্ছিল না। সে বল যে জিনচেন নিশ্চয়ই ইউনচির প্রেমে পড়ে গেছে। ইউনচির মনে হলো এমনটা একদমই হতে পারে না। জিনচেন নিজের কাজ করতে করতে এসে ইউনচির পায়ের আঘাতটি পরীক্ষা করল। এরপর ইউনচি তাকে জানাল যে মিসেস ওয়ান তাদের দুজনকে ওয়ান হাউসে রাতের খাবারের আমন্ত্রণ জানিয়েছেন এবং জিনচেন তার সাথে যাওয়ার জন্য রাজি হয়ে গেল। পরের দিন ইউনচি তৈরি হয়ে এল। শিংশিং জিনচেনকে মেসেজ করে খুব খুশি হয়ে জানাল যে সে তার মায়ের কাছ থেকে জানতে পেরেছে আজ জিনচেন তাদের বাড়িতে রাতের খাবার খেতে আসছে। জিনচেন তার মেসেজটি পাত্তা দিল না। কিন্তু কিছুক্ষণ পর শিংশিং তাকে নিজের একটি ছবি পাঠালে জিনচেন তাকে ব্লক করে দিল। সে ইউনচিকে বলল যে সে শিংশিংকে একদমই পছন্দ করে না। ইউনচি তার কথা শুনে অবাক হল এবং জিনচেন জানাল যে সে যখন ছোট ছিল তখন সে জানতে পারে যে তাদের পরিবারের সাথে ওয়ান পরিবারের একটি বিয়ের চুক্তি রয়েছে এবং তার বিয়ে প্রথমে শিংশিংয়ের সাথেই হওয়ার কথা ছিল, কিন্তু সে যখন এই বিষয়ে জানতে পারে তখন সে সরাসরি মানা করে দেয়। তার কথা শুনে ইউনচির একটি ফ্ল্যাশব্যাক মনে পড়ে গেল, যখন প্রথমবার তার জন্মদাতা বাবামা তাকে খুঁজতে খুঁজতে তার কাছে এসেছিলেন। ইউনচি তার পালক বাবামাকে ছেড়ে আসতে চায়নি এবং সে উঠে সেখান থেকে চলে যাচ্ছিল। তখন তারা ইউনচিকে কথা দিয়েছিল যে সে যদি জিনচেনকে বিয়ে করে তবে তারা তার পালক বাবার চিকিৎসার সমস্ত খরচ বহন করবে। জিনচেন ইউনচিকে নিয়ে ওয়ান হাউসে পৌঁছালে মিস্টার ও মিসেস ওয়ান জিনচেনকে দেখে অত্যন্ত খুশি হলেন। মিসেস ওয়ান ইউনচির আঘাতের কথা জিজ্ঞেস করলে সে জানাল যে কিছুদিন আগে সে পড়ে গিয়েছিল। মিসেস ওয়ান তাকে বকতে লাগলেন যে সে এত অসাবধান কিভাবে হতে পারে। জিনচেন বলল এটা তার ভুল যে সে ইউনচির ভালোভাবে খেয়াল রাখতে পারেনি। মিসেস ওয়ান দ্রুত বলে উঠলেন যে তারা জিনচেনকে কিভাবে দোষ দিতে পারেন। এরপর মিস্টার ওয়ান জিনচেনকে বললেন যে সে ব্যবসার বিষয়ে কিছু কথা বলতে চান, তাই ইউনচি জিনচেনকে যেতে বলল এবং সে মিস্টার ওয়ানের সাথে সেখান থেকে চলে গেল। তারা যাওয়ার পর মিসেস ওয়ান ইউনচির সাথে কথা বলতে লাগলেন যে তার বোন শিংশিং জিনচেনকে পছন্দ করে এবং আগে জিনচেন ও শিংশিংয়েরই বিয়ে হওয়ার কথা ছিল, তাই ইউনচি কেন সেই বিয়ের চুক্তিটি শিংশিংকে ফিরিয়ে দিচ্ছে না। এটি শুনে ইউনচি বলল তার এতে কোনো সমস্যা নেই। শিংশিং খুব খুশি হয়ে গেল এবং বলল সে এখনই গিয়ে জিনচেনকে এই বিষয়ে জানাচ্ছে। তখন ইউনচি তাকে জানাল যে সে ইতিমধ্যে জিনচেনের সাথে ম্যারেজ সার্টিফিকেট নিয়ে নিয়েছে, তাই জিনচেন যদি এখন অন্য কাউকে বিয়ে করতে চায় তবে তাকে প্রথমে ডিভোর্স নিতে হবে। মিস্টার ওয়ান এবং শিংশিং এটি শুনে স্তব্ধ হয়ে গেলেন। শিংশিং রাগ দেখাতে লাগল যে ইউনচি এত তাড়াতাড়ি কিভাবে ম্যারেজ সার্টিফিকেট তুলে নিল। তার এইরকম ভদ্রতাহীন আচরণের কারণে মিসেস ওয়ান তাকে একটা থাপ্পড় মেরে দিলেন, কারণ এখন আর ডিভোর্স নেওয়া এত সহজ ছিল না। ইউনচি বলল শিংশিংয়ের যদি এতই সমস্যা থাকে তবে সে নিজেই জিনচেনের সাথে ডিভোর্সের বিষয়ে কথা বলে নিক, ইউনচির এতে কোনো আপত্তি নেই। এই বলে ইউনচি উঠে সেখান থেকে যাওয়ার সময় দেখতে পেল জিনচেন দাঁড়িয়ে আছে এবং সে তাদের সব কথা শুনে ফেলেছে। গাড়িতে বসে সে জিনচেনের কাছে ক্ষমা চাইল যে তার এভাবে জিনচেনের সুযোগ নেওয়া উচিত হয়নি।
জিনচেন কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই তার বন্ধু চাওয়ের ফোন এল। জিনচেন কল ধরলে চাও তাকে একটি ড্রিঙ্কিং পার্টিতে আমন্ত্রণ জানাল। কিন্তু জিনচেন মানা করে দিল এবং জানাল যে সে এখন তার স্ত্রীর সাথে আছে। এটি শুনে চাও দ্রুত ফোন কেটে দিল। জিনচেনের একটি ফ্ল্যাশব্যাক মনে পড়ে গেল, যখন তার অ্যাসিস্ট্যান্ট এসে তাকে জানিয়েছিল যে তার বিয়ে এখন ওয়ান পরিবারের আসল মেয়ের সাথে হতে চলেছে, যাকে তারা সম্প্রতি খুঁজে পেয়েছেন। জিনচেন তখন অ্যাসিস্ট্যান্টকে এই বিষয়ে তদন্ত করতে বলেছিল। ফ্ল্যাশব্যাক শেষ হল। ইউনচি জিনচেনকে বলল যদি তার কোনো জরুরি কাজ থাকে তবে সে চলে যেতে পারে। ইউনচি ট্যাক্সি নিয়ে বাড়ি ফিরে যাবে। কিন্তু জিনচেন তাকে বোঝাল যে সে জিনচেনের স্ত্রী এবং তার চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই হতে পারে না। সেই সাথে সে বলল যে এই বিষয়ে তার কিছু যায় আসে না যে সে ওয়ান ইউনচি নাকি লিন ইউনচি। এটি শুনেই ইউনচি তাকে জিজ্ঞেস করল সে কি তার সাথে একটা জায়গায় যাবে। তারপর সে জিনচেনকে নিয়ে হাসপাতালে তার পালক বাবা মায়ের সাথে দেখা করতে এল। ইউনচি যখন তাদের জানাল যে জিনচেন তার স্বামী, তখন তারা দুজনে খুব মন খারাপ করলেন। মিস্টার লিন বললেন যে ইউনচির তাদের চিকিৎসার জন্য কোনো অপরিচিত মানুষকে বিয়ে করার কোনো প্রয়োজন ছিল না, কারণ সে এমনিও পুরোপুরি সুস্থ হতে পারবে না। কিন্তু ইউনচি এটি শুনে খুব কষ্ট পেল এবং তাদের বলল যে তাদের এমন কথা বলার কোনো দরকার নেই। তার শ্বশুরবাড়ির লোকজন খুব ভালো এবং তার অনেক যত্ন নেন। জিনচেনও তার খুব ভালো খেয়াল রাখে। জিনচেনও তাদের কথা দিল যে তাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই, সে ইউনচিকে খুব সুখে রাখবে। এরপর বাইরে এসে ইউনচি জিনচেনকে ধন্যবাদ জানাল যে সে তাকে তার বাবা মায়ের সামনে ছোট করেনি। জিনচেন বলল সে কেনই বা ইউনচিকে সবার সামনে ছোট করবে, নাকি ইউনচি সত্যিই তাকে ডিভোর্স দিতে চায়। ইউনচি দ্রুত বুঝিয়ে বলল যে সে ওগুলো শুধু মিসেস ওয়ান এবং শিংশিংকে শান্ত করার জন্য বলেছিল। জিনচেন এটি শুনে খুশি হয়ে গেল। ইউনচি তাকে বলতে লাগল যে সে যখন ছোট ছিল তখন তার আসল বাবা মা তাকে ফেলে চলে যান, তারপর মিস্টার ও মিসেস লিন তাকে দত্তক নেন। সে তাদের নিজের মেয়ে না হওয়া সত্ত্বেও তারা তাকে নিজেদের সন্তানের মতোই ভালোবেসেছেন। নির্মাণাধীন এলাকায় কাজ করার সময় তার বাবা আহত হন, যার পর সে ওই কনস্ট্রাকশন সাইটের মালিকদের কাছে গিয়েছিল যাতে তারা চিকিৎসার খরচটুকু দেন। কিন্তু তারা বলেছিল যে তার বাবার নিজের ভুলের কারণে চোট লেগেছে এবং তারা টাকা দিতে সম্পূর্ণ মানা করে দেয়। এরপরই তার কাছে মিস্টার ও মিসেস ওয়ান আসেন এবং জানান যে সে তাদেরই হারিয়ে যাওয়া মেয়ে। তারা তার বাবার চিকিৎসার খরচ দিতে রাজি হয়েছিল এবং এই কারণেই সে জিনচেনকে বিয়ে করতে রাজি হয়েছিল। এই সব সত্যি কথা জানিয়ে সে জিনচেনের কাছে ক্ষমা চাইল এবং বলল সে যদি এই চুক্তি মেনে নিতে না পারে তবে তারা ডিভোর্সও নিতে পারে। জিনচেন দ্রুত বলে উঠল যে ইউনচি ভুল বুঝেছে, জিনচেনের কথার উদ্দেশ্য এমন ছিল না। তারপর সে ইউনচিকে জানায় যে প্রথমবার যখন সে ইউনচির ব্যাপারে জানতে পেরেছিল তখন তার মনে হয়েছিল যে সে ওয়ান পরিবারের অন্য মেয়েটির মতোই অহংকারী হবে। এরপর আমরা একটি ফ্ল্যাশব্যাকে চলে যাই যখন জিনচেন একটি মিটিংয়ে ছিল এবং তার অ্যাসিস্ট্যান্ট এসে তাকে ইউনচির ব্যাপারে জানায়। তখন জিনচেন বুঝতে পারে যে এই মেয়েটি সম্পূর্ণ আলাদা। সে প্রথম ফ্লাইট বুক করে চীনে ফিরে আসে এবং এসেই যখন সে ইউনচিকে তার কোম্পানিতে দাঁড়িয়ে থাকতে দেখে তখন ইউনচির কথা শুনে সে হাসে, কারণ ইউনচি নিজের পরিচয়ের কোনো ফায়দা তোলেনি। জিনচেন তখন ইচ্ছাকৃতভাবে গিয়ে ইউনচির সাথে ধাক্কা খেয়েছিল। ফ্ল্যাশব্যাক শেষ হলে ইউনচি এটি শুনে বেশ অবাক হল যে সেদিন জিনচেন ইচ্ছাকৃতভাবে তার সাথে ধাক্কা খেয়েছিল। জিনচেন এদিক ওদিক তাকাতে লাগল এবং ক্ষমা চাইল। তারপর সে ইউনচিকে বলল যে সে চায় একদিন ইউনচিও তার সত্যিকারের পরিবার হয়ে উঠুক। ইউনচি সামনের দিকে তাকাল এবং একটি দোলনা দেখে তার মনে পড়ে গেল কিভাবে ছোটবেলায় তার বাবা তাকে দোলনায় দুলিয়ে দিতেন। সে গিয়ে দোলনাটিতে বসল এবং জিনচেনকে সম্মতি জানাল। জিনচেন খুব খুশি হল এবং ইউনচির বাবার মতোই তাকে দোলনা দোলাতে লাগল। কিছুক্ষণ পর সে ইউনচিকে জড়িয়ে ধরল এবং ইউনচি মুচকি হেসে বলল যে জিনচেন হাসলে তাকে অনেক বেশি হ্যান্ডসাম লাগে। এরপর তারা দুজনে বাড়ি ফিরে এল। ইউনচি গোসল করে বাইরে এলে জিনচেন তার চুলে তোয়ালে দিয়ে জল শুকিয়ে দিতে সাহায্য করল এবং ইউনচিকে জিজ্ঞেস করল যে সে ওয়ান হাউসে যে বলেছিল জিনচেন ডিভোর্স নিতে চাইলে তার কোনো সমস্যা নেই, সেটি কি সত্যি ছিল। ইউনচি তাকে উল্টো জিজ্ঞেস করল যে সে কি ডিভোর্স নিতে চায়। জিনচেন বলল সে তো ইউনচির কথার প্রেক্ষিতে জিজ্ঞেস করছে। তখন ইউনচি জানাল যে সে কেবল রাগের মাথায় ওসব বলেছিল, সে আসলে ডিভোর্স চায় না। তারা শুধু চুক্তিভিত্তিক বিয়ে করলেও সে এখন বুঝতে পেরেছে যে বিয়ের পর থেকে তারা একে অপরের জন্য বেশ উপযুক্ত। তবে ইউনচি আবার জিজ্ঞেস করল জিনচেনের কি মনে হয় যে সে জিনচেনের জন্য কোনো সমস্যা তৈরি করছে। জিনচেন বলল এমন কথা একেবারেই ঠিক নয়, সে শুধু এটুকুই চায় যেন ইউনচি তার উপর আরও বেশি ভরসা করতে পারে। এই বলে সে ইউনচিকে চুমু খেতে শুরু করল। পরদিন সকালে ইউনচি ঘুম থেকে উঠে জিনচেনকে পাঞ্চ মারার অভিনয় করছিল, ঠিক তখনই জিনচেন জেগে গেল। ইউনচি দ্রুত বাহানা বানিয়ে বলল যে সে মশা মারছিল। এটি শুনে জিনচেন জিজ্ঞেস করল এই আবহাওয়ায় মশা কোথা থেকে এল। ইউনচি বেশ লজ্জিত হয়ে পড়ল। জিনচেন বলল তাদের আরও কিছুক্ষণ ঘুমানো উচিত। ইউনচি তাকে মনে করিয়ে দিতে চাইল যে আজ তার একটি জরুরি মিটিং আছে। জিনচেন জানাল যে সে সেই মিটিং বাতিল করে দিয়েছে। ইউনচি খুব অবাক হল এবং জিনচেনকে বলল যে সে অনেক বদলে গেছে, আগের জিনচেন হলে কখনো এমনটা করত না। কিছুক্ষণ পর তারা দুজনে সকালের নাস্তা করতে এল। ওয়াং মা ইউনচিকে খাওয়ার জন্য ব্রাউন সুগার ওয়াটার দিলেন এবং ইউনচি জিনচেনকে বলতে লাগল যে সে যখন ছোট ছিল তখন আবহাওয়া অনেক ঠান্ডা থাকত এবং তার মা মিসেস লিন সবসময় তার জন্য ব্রাউন সুগার টি তৈরি করে রাখতেন যাতে তার ঠান্ডা না লেগে যায়।
তার কথা শুনতে শুনতে জিনচেন ভুল করে ইউনচির কাপটি তুলে এক চুমুক খেয়ে নিল। যখন সে বিষয়টি বুঝতে পারল তখন দ্রুত কাপটি নামিয়ে রাখল এবং ইউনচি যখন সেটি খেতে গেল তখন জিনচেন তাকে জানাল যে সে ভুল করে এক চুমুক খেয়ে ফেলেছে। কিন্তু ইউনচি বলল এতে তার কোনো সমস্যা নেই। পরের দিন ইউনচি অফিসে গেলে শিয়াও এসে তার আঘাতের ব্যাপারে খোঁজ নিল। ইউনচি জানাল যে সে এখন ঠিক আছে এবং এই চোট তার কাজে কোনো প্রভাব ফেলবে না। এরপর শিয়াও তাকে জানাল যে সে অফিসিয়াল পজিশন পেয়ে গেছে, যা শুনে ইউনচি অত্যন্ত খুশি হল। শিয়াও আরও একটি খবর দিল যে ইউনচি চলে যাওয়ার পর ম্যানেজার চাওকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তারপর সে ইউনচিকে জিজ্ঞেস করল সেই মিস্টার ফুয়ের সেই রহস্যময়ী স্ত্রী কিনা। তার কথা শুনে ইউনচি ঘাবড়ে গেল। ঠিক তখনই সেখানে একজন কর্মচারী এসে ইউনচিকে জানাল যে তাকে আরও একটি ইন্টারভিউয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। ইউনচি ফাইলটি দেখামাত্রই জানতে পারল যে তাকে মিস্টার চংয়ের ইন্টারভিউ নিতে হবে। শিয়াও তাকে বলল যে সে শুনেছে মিস্টার চংয়ের সাথে ডিল করা নাকি বেশ কঠিন। অন্যদিকে মিস্টার চং যখন নিজের অফিসে ছিল এবং তার অ্যাসিস্ট্যান্ট তাকে ইন্টারভিউয়ের ব্যাপারে জানাল যে তার ইন্টারভিউ ইউনচি নিতে আসছে, তখন তার মনে পড়ে গেল যে সে তো জিনচেনের স্ত্রী। সে জিনচেনকে ফোন করে দেখা করার জন্য ডাকল এবং বলল যে সে তার স্ত্রীর ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চায়। জিনচেন ক্লাবে পৌঁছানো মাত্রই সবাই তাকে নিয়ে মজা করতে লাগল যে বিয়ের পর থেকে তার দেখা পাওয়াই কঠিন হয়ে গেছে। জিনচেন তাদের পাশে বসল এবং তখনই সে ইউনচির মেসেজ পেল, যেখানে ইউনচি জিজ্ঞেস করছিল সে তাড়াতাড়ি ফিরবে কিনা। জিনচেন জানাল আজ তার ফিরতে একটু দেরি হবে। চং তাকে বলতে লাগল যে জিনচেনের স্ত্রী তার ইন্টারভিউ নিতে যাচ্ছে এবং সে জিনচেনের কারণেই এই ইন্টারভিউয়ের জন্য রাজি হয়েছে। চং এটি শুনে তাকে বলল যে আগামীকালের ইন্টারভিউয়ে যদি তার স্ত্রী খুশি হয় তবে সে জিনচেনকে তার প্রিয় ইয়েটটি উপহার দেবে, আর যদি সে খুশি না হয় তবে জিনচেনের ইয়েটটি সাধারণ নৌকায় পরিণত হবে। জিনচেন যখন বাড়ি ফিরল তখন দেখল ইউনচি সোফাতেই ঘুমিয়ে পড়েছে। সে ইউনচির গায়ে কম্বল দিতে গেলে ইউনচি জেগে গেল। জিনচেনকে দেখে সে বলল যে ওয়াংমা তার জন্য স্যুপ বানিয়ে রেখে গেছেন, সে এখনই ওটা গরম করে নিয়ে আসছে। কিন্তু জিনচেন তাকে থামিয়ে দিল এবং জানাল সে বাইরে থেকেই খেয়ে এসেছে। সে ইউনচির হাত থেকে সেই ফাইলটি নিয়ে নিল যেখানে ইউনচি মিস্টার চংয়ের তথ্যের ব্যাপারে খুঁজছিল। ইউনচি বলল সে মিস্টার চংয়ের ব্যাপারে অনেক খোঁজার চেষ্টা করেছে কিন্তু এখনও বেশি কিছু জানতে পারেনি, তাই ইন্টারভিউ নিয়ে সে বেশ নার্ভাস। কিন্তু জিনচেন তাকে সাহস দিয়ে বলল সে খুব ভালো করবে। ইউনচি জানাল আগামীকালের ইন্টারভিউয়ের পর সে একটি বিজনেস ট্রিপে যাচ্ছে। এটি শুনে জিনচেন তাকে শহরের নাম জিজ্ঞেস করল এবং ইউনচি নাম বলাতে জিনচেন বলল সেও সেখানে একটি বিজনেস ট্রিপের জন্যই যাচ্ছে। ইউনচি এটি শুনে খুশি হল যে এটি একটি দারুণ কাকতালীয় ব্যাপার এবং জিনচেন তাকে কোলে তুলে ঘরে নিয়ে গেল। পরের দিন ইউনচি তার সহকর্মীদের সাথে এয়ারপোর্টে যাচ্ছিল। জিনচেন সেখানে চলে এল এবং ইউনচিকে বলল সে তাকে এয়ারপোর্টে পৌঁছে দেবে। জিনচেনকে দেখে বাকি সবাই ফিসফিস করতে লাগল যে নিশ্চয়ই ইউনচিই তার স্ত্রী। গাড়িতে বসে ইউনচি যখন তার সহকর্মীদের দিকে তাকাল তখন জিনচেন বলল তার চিন্তার কিছু নেই, তারা কেউ জানে না যে ইউনচি তার স্ত্রী। ইউনচি যখন জিজ্ঞেস করল সে কেন তাকে নিতে এল, তখন জিনচেন বলল সে ভাবল যাওয়ার পথে ইউনচিকে সাথে নিয়ে নেয়, যাতে ভুল করে সে আবারও তার নম্বর ডিলিট না করে দেয়। সে ইউনচিকে বলল বিজনেস ট্রিপের কাজ শেষ করে সে জিনচেনের সাথে তার এক বন্ধুর সাথে দেখা করতে চলে। পরের দৃশ্যে জিনচেন ইউনচিকে নিয়ে তার বন্ধুদের কাছে পৌঁছাল। জিনচেন ডক্টর চুর সাথে ইউনচির পরিচয় করিয়ে দিল। ডক্টর চু ইউনচিকে জানালেন যে সে তার বাবার মেডিকেল রিপোর্ট পড়ে নিয়েছে এবং সবকিছু বুঝতে পেরেছে, তাই তার চিন্তার কোনো কারণ নেই। সেখানে সামনে বসে থাকা রুশি ইউনচিকে দেখে হিংসায় জ্বলছিল। কিছুক্ষণ পর ইউনচি উঠে ওয়াশরুমে গেল এবং হাত ধুয়ে বাইরে আসতেই দেখাল সামনে রুশি দাঁড়িয়ে আছে। সে ইউনচিকে বলতে লাগল যে সে এবং জিনচেন ছোটবেলার বন্ধু এবং একসাথে বড় হয়েছে, অথচ ইউনচি তো কেবল একজন সাধারণ গ্রাম্য মেয়ে। সে ইউনচিকে বোঝাতে চাইল যে জিনচেন তাকে কখনো সত্যি সত্যি পছন্দ করবে না। তার কথা শুনে ইউনচির রাগ হয়ে গেল এবং সে বলল এটি তার এবং জিনচেনের ব্যক্তিগত ব্যাপার, একজন বাইরের মানুষের এখানে কিছু বলার প্রয়োজন নেই। রুশি রেগে গেল যে সে কোনো বাইরের মানুষ নয় বরং জিনচেনের ছোটবেলার ভালোবাসা। সে ইউনচির স্ট্যাটাস মনে করিয়ে দিয়ে বলল যে যতদূর সে জানে জিনচেন তার মতো মেয়েকে কখনোই পছন্দ করবে না। রুশি যখন রাগারাগি করছিল তখনই জিনচেন সেখানে চলে এল। রুশি তার সাথে কথা বলতে চাইল কিন্তু জিনচেন তাকে পুরোপুরি ইগনোর করল। সে ইউনচিকে বলল কোনো বাইরের মানুষের সাথে তার এত বেশি কথা বলার দরকার নেই এবং সে ইউনচিকে নিয়ে সেখান থেকে চলে গেল। জিনচেন ইউনচির পায়ের ম্যাসাজ করে দিচ্ছিল এবং তাকে বুঝিয়ে বলল যে সে এবং রুশি একসাথে বড় হয়েছে ঠিকই কিন্তু সে তার ছোটবেলার ভালোবাসা নয়, কাউকে ভালোবাসার জন্য তার উপর কোনো গোপন ক্রাশ থাকার প্রয়োজন নেই। জিনচেন ইউনচিকে জিজ্ঞেস করল সে কি জিনচেনকে পছন্দ করে কিনা। ইউনচি তখন তাকে চুমু খেল এবং জিনচেনও তাকে পাল্টা চুমু খেতে শুরু করল। জিনচেনের যখন চোখ খুলল তখন সে খেয়াল করল ইউনচির খুব তেজ জ্বর এসেছে এবং সে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেল। অ্যাসিস্ট্যান্ট হাসপাতালে এসে জিনচেনের সাথে মিটিংয়ের বিষয়ে কথা বলতে চাইল কিন্তু জিনচেন বলল আজকের সমস্ত মিটিং বাতিল করে দিতে, শেয়ারহোল্ডারদের সাথে সে নিজেই পরে কথা বলে নেবে। ডাক্তার এসে জানালেন যে ইউনচির আসলে একটু ঠান্ডা লেগে গেছে, সকাল পর্যন্ত বিশ্রাম নিলে সে ঠিক হয়ে যাবে। ডাক্তার চলে যাওয়ার পর ইউনচি জিনচেনকে মিটিংয়ে চলে যেতে বলল। কিন্তু জিনচেন বলল সে তার সাথেই থাকবে কারণ সে তার স্বামী এবং এটি তার দায়িত্ব।
ইউনচির মনে পড়ে গেল জিংচেন প্রথম মিটিংয়ে বলেছিল যে এই সম্পর্কে কোনো অনুভূতি জড়াবে না। জিংচেন এই কথার জন্য ইউনচির কাছে ক্ষমা চাইল এবং তাকে জানাল যে ইউনচির চেয়ে গুরুত্বপূর্ণ তার কাছে আর কিছুই নেই। ইউনচির চোখ খুললে সে দেখল জিংচেন সামনের চেয়ারে বসেই ঘুমিয়ে পড়েছে। সে তা দেখে মুচকি হাসতে লাগল। এরপর 11-এর মেসেজ এল এবং ইউনচি যখন তাকে জানাল যে সে হাসপাতালে আছে তখন 11 চিন্তিত হয়ে পড়ল। ইউনচি বলল সে একদম ঠিক আছে, শুধু একটু ঠান্ডা লেগেছে। জিংচেন জেগে উঠে ইউনচির জ্বর পরীক্ষা করল এবং তাকে জল খেতে সাহায্য করল। পরের দিন ইউনচি যখন ফিরে যাচ্ছিল তখন জিংচেন তাকে তার টিমের কাছে ছাড়তে এল। জিংচেন জানাল তাকে আরও 1 সপ্তাহ সেখানে থাকতে হবে। তখন ইউনচি বলল সে বাড়িতে তার জন্য অপেক্ষা করবে। অফিসের লোকজন আবারও জিংচেনকে সেখানে দেখে স্তব্ধ হয়ে গেল। তারা ইউনচিকে জিজ্ঞেস করলে এবার ইউনচি সবাইকে জানিয়ে দিল যে জিংচেন তার স্বামী। জিংচেন যাওয়ার আগে ইউনচিকে একটি বিদায়ী চুমু দিল এবং সেখান থেকে চলে গেল। জিংচেন এখন অফিসে ছিল এবং অ্যাসিস্ট্যান্ট তার সাথে কাজের বিষয়ে কথা বলতে লাগল। জিংচেন তাকে জিজ্ঞেস করল ইউনচি বাড়ি পৌঁছেছে কি না। তখন অ্যাসিস্ট্যান্ট জানাল ওয়াংমা জানিয়েছেন সে বাড়ি পৌঁছে গেছে। জিংচেন অবাক হল যে ইউনচি এখনও তাকে মেসেজ করে কেন জানায়নি। এদিকে ইউনচি নিজের কাজ করছিল এবং পাশে তার কুকুরটিও বসেছিল। সে কুকুরটিকে জিজ্ঞেস করল সে কি জিংচেনকে মিস করছে। তারপর সে কুকুরটির একটি ছবি তুলে জিংচেনকে পাঠিয়ে দিল এবং লিখল যে কুকুরটি তাকে মিস করছে। তখনই 11-এর ফোন এল। ইউনচি যখন 11-কে জানাল যে জিংচেন এখনও বিজনেস ট্রিপেই আছে তখন 11 বলল ইউনচির উচিত জিংচেনকে আরও বেশি মেসেজ করা। তার পরামর্শ মেনে ইউনচি জিংচেনকে তার কাজের বিষয়ে জিজ্ঞেস করে মেসেজ পাঠাল। কিছুক্ষণ পরেই জিংচেনের ফোন এল এবং সে ইউনচির কাছে ভিডিও কলের আবদার করলে ইউনচি রাজি হয়ে গেল। সে ক্যামেরাটি কুকুরের দিকে তাক করল। কিছুক্ষণ পর জিংচেন ইউনচিকে ক্যামেরাটি নিজের দিকে ঘোরাতে বলল এবং জিজ্ঞেস করল সে কি জিংচেনকে একটুও মিস করছে না। জিংচেন জানাল যে সে কিন্তু ইউনচিকে খুব বেশি মিস করছে। এরপর সে ইউনচিকে একটু খোঁচা মেরে বলল যদি ইউনচি তাকে মিস করে তবে সে যখন খুশি মেসেজ করতে পারে। ইউনচি হ্যাঁ বলতেই জিংচেন হেসে বলল তার মানে ইউনচি স্বীকার করেই নিল যে সে জিংচেনকে মিস করছিল। পরের দিন ইউনচি 11-এর সাথে কলেজের বন্ধুদের পুনর্মিল নিতে গেল। সেখানে ওয়াংও চলে এল যাকে দেখে 11 ভীষণ রেগে গেল। ওয়াং ইউনচির সাথে কথা বলতে চাইল এবং জিজ্ঞেস করল ইউনচি কেন তাকে ব্লক করে দিয়েছে। ইউনচি তখন একদম পরিষ্কার জানিয়ে দিল যে সে বিবাহিত এবং সে চায় না যে তার স্বামী তাকে কোনোভাবে ভুল বুঝুক। এই বলে সে সেখান থেকে চলে গেলে 11 ওয়াংকে বোঝাল যে তারও এবার সবকিছু ভুলে সামনে এগিয়ে যাওয়া উচিত। ওয়াং বলল সে তার প্রথম ভালোবাসা ভুলতে পারছে না। 11 তার ভুল শুধরে দিয়ে বলল যে ওটা কোনো ভালোবাসা ছিল না, ওটা কেবল একতরফা ভালো লাগা ছিল। পার্টিতে 11 অনেক বেশি ড্রিঙ্ক করে ফেল, তাই ইউনচি তাকে সামলে নিজের সাথে নিয়ে এল। ওদিকে জিংচেন ইউনচিকে ফোন করার চেষ্টা করছিল কিন্তু ইউনচি কল ধরতে পারছিল না। জিংচেন অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে জানতে পারল যে ইউনচি কলেজের বন্ধুদের পুনর্মিল নিতে গেছে এবং সেখানে ওয়াংও থাকবে। মনে পড়তেই সে ভীষণ হিংসা করতে লাগল। ইউনচি 11-এর জন্য স্যুপ বানাতে রান্নাঘরে গেল, ঠিক তখনই জিংচেনের কল আসায় 11 বিরক্ত হয়ে ফোনটি বন্ধ করে দিল। ফোন বন্ধ পেয়ে জিংচেন আরও বেশি চিন্তিত ও অস্থির হয়ে পড়ল। সে অ্যাসিস্ট্যান্টকে দ্রুত ফ্লাইটের টিকিট বুক করতে বলল। অন্যদিকে ইউনচি 11-কে বিশ্রাম দেওয়ার জন্য ঘরের ভেতর নিয়ে গেল। ফিরে এসে সে যখন নিজের ফোন চেক করল এবং জিংচেনের এতগুলো মিসড কল ও মেসেজ দেখল তখন সে খুব ঘাবড়ে গেল। সে দ্রুত জিংচেনকে কল করতে চাইল কিন্তু জিংচেন ফোন ধরল না এবং ইউনচি অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে লাগল। কিছুক্ষণ পর 11 ঘর থেকে বাইরে এসে ইউনচিকে এভাবে জেগে থাকতে দেখে খুব ভয় পেয়ে গেল। ঠিক তখনই দরজার বেল বেজে উঠল এবং জিংচেন বাইরে থেকে ইউনচিকে ডাকতে লাগল। ইউনচি দ্রুত দরজা খুলে দিতেই জিংচেন তাকে কিছু বলার সুযোগ না দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। সে বলল যে সে ইউনচির জন্য অনেক বেশি চিন্তিত হয়ে পড়েছিল। ইউনচি জিংচেনকে নিয়ে ঘরের ভেতরে এল এবং 11-এর বিষয়ে তাকে জানাল। সে জিংচেনকে তার হঠাৎ ফিরে আসার কারণ জিজ্ঞেস করলে জিংচেন বলল যে সে ইউনচিকে কল করেছিল কিন্তু ইউনচি ফোন ধরেনি, উপরন্তু সে জানতে পেরেছিল যে ইউনচি পুনর্মিল নিতে গেছে, তাই সে নিজেকে সামলাতে না পেরে চিন্তায় ফিরে এসেছে। 11 তখন ক্ষমা চেয়ে জানাল যে সে বুঝতে পারেনি এবং ভুল করে ইউনচির ফোন ভেবে ওটা বন্ধ করে দিয়েছিল। ইউনচিও জিংচেনের কাছে দুঃখ প্রকাশ করল এবং বলল যে তার উচিত ছিল জিংচেনকে আগেই সবকিছু জানিয়ে দেওয়া। এরপর সে 11-কে ওখানেই রেখে জিংচেনের সাথে সেখান থেকে চলে গেল। গাড়িতে বসেও ইউনচি জিংচেনের কাছে ক্ষমা চাইল যে তার এই বিষয়ে আগেই জিংচেনকে বলা উচিত ছিল। সে জানাল যে সে আসলে একটা কাজ করার সময় অন্য কোনো বিষয়ে মনোযোগ দিতে পারে না, এই কারণেই ছোটবেলায় অঙ্ক পরীক্ষায় তার সবসময় কম নম্বর আসত এবং শিক্ষকেরা বলতেন তার লজিক্যাল থিঙ্কিং বা যুক্তিবুদ্ধি অনেক দুর্বল। কিন্তু জিংচেন তাকে বোঝাল যে প্রতিটি মানুষেরই নিজস্ব কিছু দুর্বলতা ও শক্তি থাকে, ইউনচি যেমন আছে তেমনি সে অসাধারণ। ইউনচি বলল এই প্রথমবার কেউ তার প্রশংসা করল। জিংচেন বলল সে কোনো বানিয়ে প্রশংসা করছে না, বরং এটাই সত্যি। জিংচেন ইউনচিকে বাড়ি নিয়ে এল, তবে সে তখনও বেশ হিংসা করছিল। ইউনচি তাকে কথা দিল যে পরের বার থেকে সে যে কোনো পুনর্মিল নিতে জিংচেনকে নিজের সাথে নিয়ে যাবে। এটি শুনে জিংচেন খুব খুশি হল এবং ইউনচিকে চুমু খেল। পরের দিন ইউনচি যখন তার অফিসে ছিল তখনই হাসপাতাল থেকে একটি ফোন এল এবং সে দ্রুত হাসপাতালের দিকে ছুটে গেল।
সেখানে শিংশিং ইউনচির পালক বাবার কেবিনে দাঁড়িয়ে ঝামেলা তৈরি করছিল। ইউনচি পৌঁছানো মাত্রই শিংশিং তার উপর চিৎকার করতে লাগল যে ইউনচির কারণেই জিংচেন তার থেকে দূরে চলে গেছে এবং তাকে ব্লক করে দিয়েছে। ইউনচি তাকে বোঝানোর চেষ্টা করল যে জিংচেন তাকে পছন্দ করে না। ইউনচি যদি নাও থাকত তাও জিংচেন তাকে বিয়ে করত না। কিন্তু শিংশিং এই কথা বিশ্বাস করল না এবং ইউনচিকে আঘাত করার জন্য বলল যে মিস্টার ও মিসেস ওয়ান ইউনচির আসল বাবা মা নন, তাদের আসলে এমন একটা মেয়ে দরকার ছিল যে শিংশিংয়ের জায়গায় জিংচেনকে বিয়ে করবে, তাই তারা ইউনচিকে খুঁজে বের করেছিল। মিসেস লিন এ কথা শুনে স্তব্ধ হয়ে গেলেন এবং তিনি তা বিশ্বাস করতে পারছিলেন না, কারণ মিস্টার ও মিসেস ওয়ান তাদের ডিএনএ রিপোর্ট দেখিয়েছিলেন। শিংশিং বলল যে ওই রিপোর্ট সম্পূর্ণ ভুয়া ছিল। ইউনচির তার কথা শুনে খুব রাগ হতে লাগল, তবে সে শিংশিংকে জানাল যে এখানে আসার আগে সে জিংচেনকে ফোন করে সবকিছু বলে দিয়েছে এবং জিংচেন যদি এখানে এসে দেখে শিংশিং এই সব করছে তবে ওয়ান পরিবারের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কিন্তু শিংশিং তার কথা পাত্তা দিল না, কারণ সে জানত তাদের চুক্তিভিত্তিক বিয়ে হয়েছে এবং জিংচেন ইউনচির জন্য এত কিছু কখনোই করবে না। কিন্তু শিংশিংয়ের গার্ডরা কিছু করার আগেই জিংচেন সেখানে এসে হাজির হল। সে দ্রুত ইউনচির কাছে গিয়ে জিজ্ঞেস করল সে ঠিক আছে কিনা। কিছুক্ষণের মধ্যে মিস্টার ও মিসেস ওয়ানও সেখানে পৌঁছে গেলেন এবং তারা দ্রুত জিংচেনকে বোঝাতে চাইলেন যে শিংশিং এখনও বাচ্চা মেয়ে, তাই ভুল করে ফেলেছে। এটি শুনে জিংচেন রেগে গিয়ে বলল যে শিংশিং 25 বছরের হয়ে গেছে অথচ এখনও তাদের কাছে বাচ্চা মনে হয়। কোনো বাচ্চা মেয়ে এত গার্ড নিয়ে হাসপাতালে এসে এরকম ঝামেলা পাকায়। মিস্টার ও মিসেস ওয়ান শিংশিংকে বললেন ইউনচির কাছে ক্ষমা চাইতে, কিন্তু শিংশিং রেগে চিৎকার করে বলল ইউনচি তার বোন নয়। এটি শুনে জিংচেন আরও ক্ষিপ্ত হয়ে ওয়ান পরিবারের সাথে তার সমস্ত ব্যবসায়িক চুক্তি বাতিল করে দিল। মিস্টার ও ওয়ান দ্রুত ক্ষমা চাইলেন এবং ক্ষতিপূরণ হিসেবে ইউনচিকে কোম্পানির 10% শেয়ার দেওয়ার কথা বললেন। জিংচেন এই বিষয়ে ইউনচির মতামত জানতে চাইল। এরপর জিংচেন ইউনচিকে নিয়ে গাড়িতে এসে বসল এবং লক্ষ্য করল ইউনচি খুব মন খারাপ করে আছে। সে ইউনচিকে আশ্বস্ত করে বলল তার চিন্তা করার কোনো প্রয়োজন নেই, সে তার পালক বাবার চিকিৎসার জন্য সবচেয়ে সেরা মেডিকেল টিম নিয়োগ করবে। ইউনচি তাকে ধন্যবাদ জানাতে গেলে জিংচেন বলল তাদের মধ্যে ধন্যবাদের কোনো প্রয়োজন নেই। ইউনচি জিংচেনের গালে একটি চুমু খেল এবং জিংচেন তাকে বলল সে যেন এটা মনে না করে যে জিংচেন শুধু তার স্বামী হওয়ার দায়িত্ব পালনের জন্য এই সব কিছু করছে। ইউনচি মুচকি হেসে বলল যে সে তা ভালো করেই জানে। জিংচেন তাকে জিজ্ঞেস করল সে কি চায় জিংচেন ওই ডিভোর্স বা ডিএনএ রিপোর্টের সত্যতা তদন্ত করে দেখুক, কিন্তু ইউনচি মানা করে দিল। জিংচেন জিজ্ঞেস করল সে কি তার আসল বাবা মায়ের পরিচয় জানতে চায় না। ইউনচি বলল এই বিষয়ে তার আর কিছু যায় আসে না, মিস্টার ও মিসেস লিনি তার একমাত্র আসল বাবা মা। এরপর জিংচেন ইউনচিকে সাথে নিয়ে বাড়ি ফিরে এল। ঘরে ঢুকে ইউনচি যখন চোখ খুলল তখন নিজের সামনে একটি চমৎকার ওয়েডিং ড্রেস দেখে সে চমকে গেল। জিংচেন তার সামনে এসে তাকে বিয়ের প্রস্তাব দিল। সে বলল যে আগে সে কেবল একটি চুক্তির কারণে ইউনচিকে বিয়ে করেছিল, কিন্তু এখন সে তার মনের আসল অনুভূতি প্রকাশ করতে চায়। সে ওয়ান পরিবারের কোনো মেয়ের সাথে নয়, বরং শুধু ইউনচির সাথে নতুন করে বিয়ে করতে চায়, যেখানে কোনো চুক্তি বা শর্ত থাকবে না, থাকবে শুধু জিংচেন আর ইউনচি। সে তার পকেট থেকে একটি আংটি বের করল এবং ইউনচির হাতে দিয়ে বলল যে এই হীরের আংটিটি শুধু ইউনচির জন্যই তৈরি। সে হাঁটু গেড়ে বসে ইউনচিকে প্রপোজ করল এবং বলল এবার কোনো শর্ত নেই, সে কি তাকে বিয়ে করবে। ইউনচি আনন্দের সাথে রাজি হয়ে গেল। জিংচেন তাকে বলল এই ওয়েডিং ড্রেসটি পরে ট্রাই করতে। ইউনচি অবাক হয়ে জিজ্ঞেস করল সে কি এখনই ট্রাই করবে। জিংচেন হ্যাঁ বলল এবং তার আঙুলে বিয়ের আংটিটি পরিয়ে দিল। ইউনচি মিষ্টি করে হাসল এবং জিংচেন তাকে গভীর ভালোবাসায় জড়িয়ে ধরে চুমু খেল। আর এভাবেই এই চমৎকার ড্রামাটির মধুর সমাপ্তি ঘটে। আপনাদের আজকের এই ড্রামাটি কেমন লেগেছে তা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন এবং এইরকম আরও দারুণ সব ড্রামার গল্পের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।